হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 12-এ যে কস্ট্যাক্স সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের যে ইম্পর্টেন্ট এসএকিউগুলো ছিল সেই এসএকিউগুলোর অ্যান্সারগুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করছি। ঠিক আছে? তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে এরকম একটা ভিডিও যাতে আমি দিই, তাই আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো দেখো, প্রথম কোশ্চেন বলেছে স্বাভাবিক অলস সময় ও অস্বাভাবিক অলস সময়ের মধ্যে একটি পার্থক্য লেখো। কি লেখা আছে? স্বাভাবিক অলস সময় পরিহারযোগ্য নয়, অর্থাৎ স্বাভাবিক অলস সময় এড়িয়ে যাওয়া যায় না, কিন্তু অস্বাভাবিক অলস সময় পরিহারযোগ্য, অর্থাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা এড়িয়ে যাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলেছে সম্পাদিত কাজের প্রকৃত সময় ও অনুমোদিত সময় একই হলে কোনো শ্রমিক কি হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস পেতে পারে? বলছে সম্পাদিত কাজের প্রকৃত সময় আর অনুমোদিত সময়, অর্থাৎ টাইম অ্যালাউড আর টাইম টেকেন যদি একই হয় তাহলে কোনো শ্রমিক কি হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস পেতে পারে? বলছে টাইম টেকেন আর টাইম অ্যালাউড একই হলে কোনো শ্রমিক হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস পেতে পারে না। সে হেলসে কি রোয়ান পদ্ধতিতেও বোনাস পাবে না, কেননা এক্ষেত্রে সে কোনো সময় বাঁচাতে পারেনি, অর্থাৎ টাইম সেভ করতে পারেনি। আমরা প্রিমিয়াম বোনাস স্কিমে শিখেছিলাম কোনো ওয়ার্কার যদি টাইম বাঁচাতে পারে তাহলেই সে বোনাস পাবে। আরে সেই ওয়ার্কার তো টাইমই বাঁচাতে পারেনি। আরে যে টাইম বাঁচাতে পারেনি কোম্পানির, তাকে কেন কোম্পানি বোনাস দেবে? বলছে উৎপাদনের আদর্শ সময় বলতে কি বোঝো? একজন সাধারণ শ্রমিক কোনো একটি উৎপাদনের কাজ স্বাভাবিক গতিতে সম্পন্ন করতে যে সময় নিতে পারে, একজন সাধারণ শ্রমিক কোনো একটি উৎপাদনের কাজ স্বাভাবিক গতিতে সম্পন্ন করতে যে সময় নিতে পারে তাকেই উৎপাদনের আদর্শ সময় বলে। নেক্সট কোশ্চেন বলেছে মিস্টার দাশগুপ্ত 2013-14 সালে, হ্যাঁ তোমার পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন আছে, নিশ্চয় 13-14 দেবে না, রিসেন্ট ইয়ার টাইপের দেবে। ঠিক আছে? তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বাড়ি কেনার জন্য ঋণ নিয়ে একটি বাড়ি ক্রয় করেন। তার মানে মিস্টার দাশগুপ্ত এই সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা লোন নিয়ে বাড়ি করেছে। লোনটা নিয়ে বাড়ি করেছে, বাড়িটি তিনি নিজের বসবাসের জন্য ব্যবহার করেন, মানে ওন রেসিডেন্স বলতে পারো, সেলফ অকুপাইড। 2020-21 কর নির্ধারণ বছর 24 আমরা জানি হাউস প্রপার্টি করেছি। হাউস প্রপার্টি যে ইন্টারন্যাশনাল লোন ছিল, এটা কত নম্বর ডিডাকশনে আসতো? মানে ডিডাকশন 2024 এর আন্ডারে 24B-তে ছিল। এখানে তাই বলেছে বাড়ি ক্রয় ঋণের উপর সুদ বাবদ তিনি সর্বোচ্চ কত টাকা ছাড় পেতে পারেন। দেখো, রুল তো বলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়। নিজ বসবাসের বাড়ি ক্রয়ের জন্য মিস্টার দাশগুপ্ত 2013-14 সালে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। যেহেতু তিনি 1/4/99 এর পরে, আমাদের একটা ডেডলাইন ছিল 1/4/99, এই তারিখের পরে যদি লোন নেওয়া হয় তাহলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা, আর লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। তাই ঋণের ওপর সুদ সর্বোচ্চ ছাড় হবে 2 লাখ টাকা। যদি তিনি বাড়িটি ক্রয় না করে নির্মাণ করতেন, ঠিক আছে, তাহলে বাড়ি নির্মাণের সময়সীমা বিবেচনা করতে হতো। ঠিক আছে? কি লেখা আছে, লেখাগুলো পড়তে হবে ভালো করে, খুব সুন্দর করে লিখতে হবে। বলছে বাড়িটা যদি তিনি পারচেস না করে যদি কনস্ট্রাকশন করতেন, সেক্ষেত্রে বাড়ি কনস্ট্রাকশন করতে কত সময় লেগেছে সেটা বিবেচনা করা হতো। ঠিক আছে? তাহলে আবার বলছি কোশ্চেনটা কি বলতে চাইছে, মিস্টার দাশগুপ্ত স্টেট ব্যাংক থেকে একটা লোন নিয়ে বাড়ি কিনেছেন, ঠিক আছে, এবং বাড়িটা নিজের বসবাসের জন্য ব্যবহার করেন। তো বলছে আন্ডার 24B-তে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাবে। আমাদের রুল বলেছিল ইন্টারন্যাশনাল লোনটা তোমাকে 1/4/99 বা তারপরে নিতে হবে, এবং যদি সেলফ অকুপাইড পারপাসে, মানে বাড়িটা কি করেছে, এখানে বাড়িটাকে কিনেছে নাকি কনস্ট্রাকশন করে না রিপেয়ার হলে সেক্ষেত্রে 30,000 টাকা, কিন্তু কনস্ট্রাকশন হলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা, কিনলেও ম্যাক্সিমাম 2 লাখ টাকা। ঠিক আছে? তবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে সময়সীমা, মানে কতদিন লেগেছে বাড়িটা করতে সেটা জানতে হয়, কিন্তু কেনার ক্ষেত্রে এইসব জানার দরকার হয় না। তো এখানে লেখা আছে সুন্দর করে, আমি জাস্ট একটু ব্যাপারটা বলে দিলাম। এবার যে আয়কর আইন 1961 অনুযায়ী ন্যায্য ভাড়া মানে ফেয়ার রেন্ট বলতে কি বোঝো? একই অঞ্চলে একই পরিস্থিতিতে অনুরূপ সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়াকে বলা হয় ন্যায্য ভাড়া। এবার বলছে গৃহ সম্পত্তির বার্ষিক মোট মূল্য থেকে পৌরকর বাদ দেওয়ার দুটি শর্ত। দেখো কি বলেছে, আমরা তো হাউস প্রপার্টি করেছিলাম, ওখানে গ্রস
অ্যানুয়াল ভ্যালু মানে গ্যাপ থেকে আমরা কি করতাম, মিউনিসিপাল ট্যাক্স বাদ দিতাম। বলছি মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়া সত্য কি, দেখো দুটো পয়েন্ট আমি বলে দিচ্ছি। মিউনিসিপাল ট্যাক্স কিন্তু বাড়ির মালিককেই প্রদান করতে হবে, আর এই ট্যাক্সটা পূর্ববর্তী বছরে প্রদান করতে হবে। দেখো কি লেখা আছে, এইরূপ কর বাড়ির মালিককেই প্রদান করতে হবে, আর এই কর যে বছর প্রদান করা হচ্ছে সেই বছরই ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, যদি প্রদত্ত কর সেই বছরের সঙ্গে সম্পর্কিত না হয় তাহলেও তা ছাড়যোগ্য। বলছে মানে মোট কথা বলেছে মিউনিসিপাল ট্যাক্স ডিডাক্ট হয় পেড বেসিসে, তুমি প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করো তত টাকায় তুমি ছাড় পাবে। নেক্সট বলেছে আয়কর আইন 1961 অনুযায়ী কোনো পাবলিক লিমিটেড কোম্পানির সিকিউরিটির হস্তান্তর কখন দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে। আরে এই কোশ্চেনটা একদমই ইজি দিয়েছে। বলছে পাবলিক লিমিটেড কোম্পানির সিকিউরিটি বা শেয়ার হস্তান্তর মানে কখন দীর্ঘমেয়াদী মূলধনী। দেখো আমরা কি জানি, শেয়ার যদি নির্ধারিত তার অধীনে 12 মাসের বেশি সময় ধরে রাখতে পারে তখন সেটা দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে গণ্য হয়। কি লেখা আছে, কোনো পাবলিক লিমিটেড কোম্পানির সিকিউরিটি যদি 12 মাসের বেশি সময় নির্ধারিত অধিকারে থাকে তাহলে সেই সিকিউরিটিকে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে বিবেচনা করা হয়। নেক্সট বলেছে আয়কর আইন 1961 অনুযায়ী ব্যক্তিগত জিনিসপত্রের একটি উদাহরণ দাও। নির্ধারীর নিজের ব্যবহার্য জিনিসপত্রকে ব্যক্তিগত সম্পত্তি বলে। নির্ধারীর নিজের ব্যবহার্য জিনিসপত্রকে ব্যক্তিগত সম্পত্তি বলে, তাই নিজের ব্যবহার্য আসবাবপত্র ও বসবাসের গৃহ সম্পত্তি আয়কর আইন 1961 অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তি বলে গণ্য হয়। আবার বলছি, মন দিয়ে শুনে নাও। বলছে ব্যক্তিগত জিনিসপত্রের একটি উদাহরণ দাও। নির্ধারীর, ঠিক আছে, অ্যাসেসির নিজের ব্যবহারের জিনিসপত্রকে ব্যক্তিগত সম্পত্তি বলে। মানে আমি যেই জিনিসগুলো ব্যবহার করবো এটাই তো ব্যক্তিগত সম্পত্তি, তাই নিজের ব্যবহার্য আসবাবপত্র ও বসবাসের গৃহ সম্পত্তি আয়কর আইনে ব্যক্তিগত সম্পত্তি বলে গণ্য হয়। তাহলে কি হয়, নিজের ব্যবহার্য আসবাবপত্র আর বসবাসের গৃহ সম্পত্তি। এবারে মূলধনী লাভ কাকে বলে? মূলধনী সম্পত্তি হস্তান্তর করার ফলে যদি কোনো লাভ হয় তাকে মূলধনী লাভ বলে। বলছে আয়কর আইন 1961 অনুযায়ী ব্যবসায় ব্যবহৃত মজুর সম্ভার কি মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে? ব্যবসায় ব্যবহৃত মজুর সম্ভার অর্থাৎ স্টকিং ট্রেড, ঠিক আছে, এটা কখনোই মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে না। বলছে আয়কর আইন 1961 অনুযায়ী ব্যবসায় ব্যবহৃত মজুর সম্ভার মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হয় না। বলছে মূলধনী সম্পত্তি ক প্রকার? মূলধনী সম্পত্তিকে দুভাগে ভাগ করা যায়, একটা স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি আর একটা দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি, শর্ট টার্ম আর লং টার্ম। এবার বলছি গ্রামীণ কৃষি জমি বিক্রি করে প্রাপ্ত লাভ কি মূলধনী লাভ খাতে করযোগ্য হবে, অর্থাৎ ক্যাপিটাল গেনে আসবে? গ্রামীণ কৃষি জমি বিক্রি করে যদি কোনো লাভ হয় সেটা ক্যাপিটাল গেনে করযোগ্য হয় না, কারণ গ্রামীণ কৃষি জমি মূলধনী সম্পত্তিই নয়। নেক্সট বলেছি মূলধনী লাভের প্রকৃতি মূলধনী সম্পত্তির প্রকৃতির উপর নির্ভরশীল। তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? বলছে মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যদি কোনো লাভ হয় তাকে আয়কর আইনের 45 নম্বর ধারার 1 নম্বর উপধারা অনুযায়ী মূলধনী লাভ বলে। তাহলে মূলধনী লাভ কাকে বলে? মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যদি কোনো লাভ হয় সেটা আয়কর আইনের 45 নম্বর ধারার 1 নম্বর উপধারায় উল্লেখ করা আছে, আর এটাই তো মূলধনী লাভ। সুতরাং মূলধনী লাভ নির্ভর করে মূলধনী সম্পত্তির হস্তান্তরের উপর, তাই মূলধনী লাভের প্রকৃতি মূলধনী সম্পত্তির প্রকৃতির উপর নির্ভর করে। এবার বলছে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো? গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হলো সম্পত্তির আয় বা লাভ অর্জন করা স্বাভাবিক ক্ষমতা। আয় বা লাভ অর্জন করা স্বাভাবিক ক্ষমতা নির্ণয় করার সময় প্রাপ্য ভাড়া, একটা প্রাপ্য ভাড়া, পৌরমূল্য, ন্যায্য ভাড়া, মানক ভাড়া প্রভৃতি বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। তাহলে বার্ষিক মূল্য যদি বলে তুমি কি বলবে? সম্পত্তির আয় বা লাভ অর্জন করার ক্ষমতা, ঠিক আছে। আর যখন গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বিবেচনা করা হয় তখন কি কি নেওয়া হয়? দেখো প্রাপ্য ভাড়া, পৌরমূল্য, ন্যায্য, আরে ফেয়ার রেন্ট, মিউনিসিপাল ভ্যালু, স্ট্যান্ডার্ড রেন্ট আর রেন্ট রিসিভ, এইগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই তো তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু, এখানে তাই বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের সময় ভাড়া বাড়ির নিট বার্ষিক মূল্য থেকে যে ছাড়গুলি পাওয়া যায় তা উল্লেখ করো। লেট আউট হাউস প্রপার্টি, ঠিক আছে, লেট আউট হাউস প্রপার্টির নেট অ্যানুয়াল ভ্যালু থেকে দুটো ছাড় পাওয়া যেত, মনে আছে? হ্যাঁ স্যার, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে দুটো ছাড় পেতাম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে তো, আর একটা হচ্ছে তোমার ইন্টারেস্ট অন লোন। বলছি ভাড়া দেওয়া বাড়ি থেকে আয় নির্ধারণের জন্য 24 ধারায় দুটি ছাড় পাওয়া যায়, একটা হচ্ছে মানক ছাড় মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন,
ভাড়া দেওয়া বাড়ির নিট বার্ষিক মূল্যে 30% ছাড় পাওয়া যায়। আর ঋণের ওপর সুদ, গৃহ সম্পত্তি ক্রয় মানে হাউসটা পারচেস বা অধিকার করার জন্য, নির্মাণের জন্য, মেরামত অথবা নবীকরণ করার জন্য মূলধন ধার করা হলে, ঠিক আছে, সেই ধারের ওপর পূর্ববর্তী বছর যে সুদ প্রদেয় হয় তা ছাড়যোগ্য হবে। কিচ্ছু বলেনি এখানে, বাংলাটা মানে অডটা দিও বাংলা। দেখো এটা কি বলেছে, তুমি যদি কোনো বাড়ি পারচেস করো, কনস্ট্রাকশন করো, রিকনস্ট্রাকশন করো, রিপেয়ার করো বা রিনোভেশন করো, এসব করার জন্য তুমি যদি লোন নাও, কোনো জায়গা থেকে লোন নাও, ঠিক আছে, সেই লোন যদি নাও সেই লোনের উপর একটা ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্টে যত টাকা ডিউ হবে পূর্ববর্তী বছরে সেটাই ছাড়যোগ্য, এটাই বলতে চেয়েছে। নেক্সট বলে যে বিবাহিত মালিকের একটি উদাহরণ দাও। কোনো গৃহ নির্মাণ প্রকল্প অনুসারে কোনো সমবায় আবাসন সমিতি বা কোম্পানি বা অন্য কোনো ব্যক্তি সঙ্গে সদস্যকে কোনো পাকা বাড়ি বা তার অংশ আবন্টন করা বা ইজারা দেওয়া হলে সেই সদস্যকে সম্পত্তির মালিক রূপে গণ্য করা হবে। এটা ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে রোয়ান বোনাস পদ্ধতিতে শ্রমিকদের বোনাস কি করে নির্ণয় করবে, মানে ফর্মুলা জানতে গেছে। আরে রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসের নিয়মটা কি স্যার? একদম সোজা, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। নেক্সট বলেছে কোনো শ্রমিকের ক্ষেত্রে মানক উৎপাদনের পরিমাণ মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 8 ঘন্টায় 50 ইউনিট, আর প্রকৃত উৎপাদনের পরিমাণ মানে অ্যাকচুয়াল প্রোডাকশন 8 ঘন্টায় 40 ইউনিট। শ্রমিকদের কর্মদক্ষতার স্তর নির্ণয় করো। দেখো কর্মদক্ষতার স্তর মানে এফিসিয়েন্সি লেভেল দুদিক থেকে করতে পারি, একটা টাইমের দিক থেকে আর একটা প্রোডাকশনের দিক থেকে। প্রোডাকশনের দিক থেকে নিয়ম অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 40 আর স্ট্যান্ডার্ড ছিল 50, তাহলে 40/50 ইন্টু 100 করলে 80% বেরোয়। ঠিক আছে, বলে দিলাম। নেক্সট বলেছে সময় আরক্ষণ বলতে কি বোঝো? সময় আরক্ষণ বলতে বোঝায় একজন শ্রমিক প্রত্যেকটি কাজ, প্রক্রিয়া কিংবা উৎপাদনের জন্য যে পরিমাণ সময় ব্যয় করছে তার নির্ধারণ ও লিপিবদ্ধকরণ। নেক্সট বলে সময় লিখন বলতে কি বোঝো? বলছে প্রতিষ্ঠানের উৎপাদনের কাজে নিযুক্ত শ্রমিক কর্মচারীদের কারখানায় বসে কাজ শুরু করার এবং কাজ শেষ করে কারখানা চলে যাওয়ার সময়কে মানে সময় লিপিবদ্ধকরণকে বলা হয় সময় লিখন। চলো আরেকবার বলেছি সময় লিখন জিনিসটা কি। প্রতিষ্ঠানের উৎপাদনের কাজে নিযুক্ত শ্রমিক কর্মচারীদের কারখানায় বসে কাজ শুরু করা এবং কাজ শেষ করে কারখানা চলে যাওয়ার সময়কে মানে সময়টা লিপিবদ্ধকরণকে বলা হয় সময় লিখন। নেক্সট কোশ্চেন বলেছে সময় লিখন অনুযায়ী সময় 8 ঘন্টা, সময় আরক্ষণ অনুযায়ী সময় 7 ঘন্টা। ঠিক আছে, তো বলছে সময় লিখন ও সময় আরক্ষণের মধ্যে পার্থক্য কত এবং তাকে কি বলে। ঠিক আছে, অ্যান্সার হবে সময় লিখন ও সময় আরক্ষণের পার্থক্য হলো 1 ঘন্টা, কারণ 8 থেকে 7 বাদ দিলে 1 ঘন্টাই হয়, আর এই পার্থক্যকে বলা হয় অলস সময়। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত অলস সময়গুলির মধ্যে কোনটি স্বাভাবিক এবং কোনটি অস্বাভাবিক অলস সময়? কারখানায় লকআউট ঘোষণার ফলে সময় নষ্ট হওয়া, এটা অস্বাভাবিক অলস সময়। নিয়মমাফিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য নষ্ট সময়, স্বাভাবিক অলস সময়। নেক্সট বলেছে হাতে কলমে সময় রক্ষণের দুটি নাম লেখো। হাতে কলমে সময় রক্ষণের দুটি পদ্ধতি হলো হাজিরা খাতা পদ্ধতি আর ধাতুর চাকতি পদ্ধতি। তারপর বলেছে টাইম কিপিং প্লাস আইডল টাইম ইকুয়াল টাইম বুকিং। উপরিত সম্পর্কটি কি সঠিক? আর যদি না হয় তো সঠিক সম্পর্ক কি? সঠিক সম্পর্ক হবে টাইম কিপিং মাইনাস টাইম বুকিং, টাইম কিপিং মাইনাস আইডল টাইম ইকুয়াল টাইম বুকিং। কিপিং থেকে আইডল টাইম বাদ দিলে হয় বুকিং। তাহলে কোনো কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময় 36 ঘন্টা, একটা কাজ করার জন্য তোমার সময় দিয়ে 36 ঘন্টা মানে টাইম অ্যালাউড। কোনো শ্রমিক উক্ত কাজটি সম্পন্ন করে 40 ঘন্টা সময় নিয়ে মানে টাইম টেকেন 40 ঘন্টা। তাহলে এফিসিয়েন্সি লেভেল কোথায়? আমি বললাম এফিসিয়েন্সি লেভেল দুদিক থেকে বের করতে পারি, একটা প্রোডাকশন একটা টাইম। এটা টাইমের দিক থেকে দিয়েছে, তাহলে ফর্মুলা হবে টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ইন্টু 100। টাইম অ্যালাউড কত ছিল? 36 আর টাইম টেকেন ছিল 40, তো 36/40 ইন্টু 100 করলে 90% হচ্ছে। নেক্সট বলে যে খালি জমি থেকে ভাড়া বাবদ আয় কোন খাতে করযোগ্য হবে?
আয়কর আইন 1961 ধারা 22 অনুযায়ী অট্টালিকা সংলগ্ন জমি, ঠিক আছে তো, ফাঁকা জমি ভাড়া দেওয়া হয়, তাহলে সেই আয় গৃহস্বামী থেকে আয় বলে বিবেচিত হবে, ঠিক আছে তো। কিন্তু ফাঁকা জমি সংলগ্ন যদি বাড়ি না থাকে, তাহলে সেই ফাঁকা জমির ভাড়া বাবদ আয় অন্যান্য উৎস থেকে করযোগ্য হবে। ধরো তোমার একটা খালি জমি আছে, সেই খালি জমিটা তুমি ভাড়া দিয়ে আয় করছো, এটা কোন খাতে করযোগ্য হবে? দেখো, যদি শুধুই খালি জমি থাকে, ওই জমির ওপর কোনো বাড়ি নেই, তাহলে এটা আদার্স সোর্সে যাবে। আর খালি জমির পাশে ধরো একটু বাড়ি আছে, তাহলে এটা হাউস প্রপার্টিতে আসবে। নেক্সট কোশ্চেন বলছে, কোনো ভাড়া বাড়ির মোট বার্ষিক মূল্য মানে গ্রস অ্যানুয়াল হলো 1,60,000 টাকা। বলছে পূর্ববর্তী বছরে পৌর কর মানে মিউনিসিপ্যাল ট্যাক্স 20,000 টাকা হলেই, মানে পূর্ববর্তী বছরে মিউনিসিপ্যাল ট্যাক্স 20,000 টাকা তোমার ধার্য হয়েছে, ঠিক আছে। উক্ত কর 19-20 পূর্ববর্তী বছরে প্রদান করা হয়নি, তাহলে বাড়িটির নিট বার্ষিক মূল্য কত হবে? দেখো, আমরা কি জানি, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিতে হয়। তো এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স 20,000 টাকা ধার্য হয়েছে। ধার্য হলে তো হবে না, পেমেন্ট করতে হবে। বলছে ওই বছর 19-20 পেমেন্ট করেনি, তার মানে মিউনিসিপ্যাল ট্যাক্স 0 হবে, ঠিক আছে। তাহলে নিট বার্ষিক মূল্য হয়ে যাবে বাকিটা। 1,60,000 থেকে নীল বাদ দিলে 1,60,000। নেক্সট কোশ্চেন বলেছে, 19-20 পূর্ববর্তী বছরে শ্রীমতী রনিতা দাসের একটি ভাড়া বাড়ি এবং একটি নিজ বসবাসের বাড়ি থেকে আয় হয়েছে, মানে ভাড়া বাড়ি থেকে আয় হয়েছে 3 লাখ টাকা, আর নিজের বসবাস থেকে আয় হয়েছে -1,40,000। তাহলে আয়টা কত হলো, ওটা থেকে ওটা বাদ দাও। 3 লাখ টাকা আয়, 1,40,000 টাকা লস, তার মানে 1,60,000 টাকা গৃহস্বামী থেকে আয় হবে 1,60,000 টাকা। এর বলছে ন্যায্য ভাড়া কাকে বলে? আগেও মনে হয় লেখা ছিল এই কোশ্চেনটা। একই অঞ্চলে একই পরিস্থিতিতে অনুরূপ সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়াকে বলা হয় ন্যায্য ভাড়া। নেক্সট বলছে মূলধনী সম্পত্তি বলতে কি বোঝো, মূলধনী লাভ বলতে কি বোঝো? মূলধনী সম্পত্তি হস্তান্তর ফলে যে লাভ হয় তাকে মূলধনী লাভ বলে। তো দুটি মূলধনী সম্পত্তি উদাহরণ দাও, ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম আর ইজারা সত্ত্ব। নেক্সট বলছে একটি কোম্পানির লিস্টেড মানে একটি লিস্টেড কোম্পানির শেয়ার 200টি বিক্রি করে 14,000 টাকা মূলধনী লাভ হয়েছে, ঠিক আছে তো। উক্ত শেয়ারটি কেনা হয়েছে 1/6/18-তে এবং বিক্রি হয়েছে 15/7/19-এ। তাহলে 1 বছরের বেশি সময় নির্ধারিত কাজ ছিল, তো 1 বছরের বেশি সময় হলে তাকে বলা হয় লং টার্ম। নেক্সট কোশ্চেন বলেছে, একটি কোম্পানির লিস্টেড কোম্পানির 200টি শেয়ার বিক্রি করে 14,000 টাকা মূল্যে লাভ হয়েছে। উক্ত শেয়ারটি কেনা হয়েছে 11 তারিখে এবং বিক্রি হয়েছে 11 তারিখে। তাহলে মূল্য লাভের প্রকৃতি উল্লেখ করো। তো বলছে লিস্টেড কোম্পানির শেয়ার 1/6/18 তারিখে কিনে 15/7/19-এ বিক্রি করেছো, মানে অর্থাৎ শেয়ারগুলি বিক্রির পূর্বে 12 মাসের বেশি অধিকারে ছিল নির্ধারিত আছে। তাই শেয়ারগুলি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে গণ্য হবে, সেই জন্য শেয়ার বিক্রি করে লাভ দীর্ঘমেয়াদী মূলধনী লাভ খাতে করযোগ্য হবে। নেক্সট কোশ্চেন বলছে মূলধনী লাভ খাতে আয় করযোগ্য হওয়ার ভিত্তি কি? মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে মুনাফা বা লাভ হয় তাকে আয়কর আইনের 45 নম্বর ধারার 1 নম্বর উপধারা অনুসারে মূলধনী লাভ বলে। যে পূর্ববর্তী বছরে এইরূপ লাভ হয় তা ওই বছরে মূলধনী লাভ খাতে করযোগ্য হয়। নেক্সট বলেছে রবীন কান্তি পাল গ্রামাঞ্চল অবস্থিত একটি কৃষিজমির মালিক। ওই কৃষিজমি বিক্রি করে প্রাপ্ত লাভ কি মূলধনী লাভ খাতে করযোগ্য? 2 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী গ্রামাঞ্চল অবস্থিত কৃষিজমি মূলধনী সম্পত্তি নয়, তাই এই লাভ মূলধনী লাভ খাতে করযোগ্য নয়। স্বল্পমেয়াদী মূলধনী লাভের সংজ্ঞা দাও। স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যদি কেউ লাভ হয় তাকে স্বল্পমেয়াদী মূলধনী লাভ বলে। আয়কর আইনের 24 নম্বর ধারায় উল্লিখিত কোন ছাড়ের জন্য ভাড়া দেওয়া বাড়ি থেকে করযোগ্য আয়ের পরিমাণ 0 অথবা ঋণাত্মক হয়? আয়কর আইনের 24 নম্বর ধারার বি নম্বর উপধারা উল্লিখিত ঋণের ওপর সুদ যদি গৃহসম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে বেশি হয় বা সমান হয়, ঠিক আছে, তাহলে ভাড়া দেওয়া বাড়ি থেকে করযোগ্য আয়ের পরিমাণ 0 অথবা ঋণাত্মক হতে পারে। প্রমিত ভাড়া কাকে বলে? স্ট্যান্ডার্ড রেন্ট, স্টেট রেন্ট কন্ট্রোল লেজিসলেশনের নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয় তাকে প্রমিত ভাড়া বলে। কোনো ভাড়া বাড়ির আয় নির্ধারণে পৌরকর বাবদ ছাড় পাওয়ার শর্তগুলিকে আগেই বলেছি, চলো আবার বলে দিচ্ছি। এইরূপ কর মালিককে প্রদান করতে হবে। আর একটা হচ্ছে এই কর যে বছর প্রদান করা হচ্ছে সেই বছরই ছাড়যোগ্য হবে, অর্থাৎ সেই বছরের সঙ্গে সম্পর্কযোগ্য না হলেও তার ছাড় পাওয়া যাবে। দৈনিক 8 ঘন্টা সময়ে মানক উৎপাদনের পরিমাণ 60 একক মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন
ওই একই সময়ে কোনো শ্রমিকের প্রকৃত উৎপাদন পরিমাণ 75 টাকা, মানে অ্যাকচুয়াল প্রোডাকশন, তাহলে শ্রমিকটির দক্ষতা স্তর কত, এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে। প্রোডাকশনের দেখতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল হচ্ছে তোমার 75 আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 60, 75 বাই 60 ইন্টু 100 করলে হবে 125%। নেক্সট কোশ্চেন বলেছে কোনো এক সপ্তাহে একজন শ্রমিক 40 ঘন্টা কাজ করে, ওই শ্রমিকের মূল বেতন 3600 টাকা, বোনাস 1200 টাকা, শ্রমিকদের ঘন্টা প্রতি কার্যকরী মজুরির হার কত। দেখো একদম ইজি দিয়েছে, বেতন পাচ্ছে তোমার মানে বেসিক ওয়েজেসটা পাচ্ছে 3600 আর বোনাস 1200, টোটাল পাচ্ছে কত 4800 টাকা। আর কত ঘন্টা 40 ঘন্টা 4800 টাকা হলে 1 ঘন্টা কত 120 টাকা। নেক্সট বলেছে সময় লিখন, সময় আরক্ষণ ও অলস সময়ের মধ্যে সম্পর্ক কি। অলস সময় হলো সময় লিখন অনুযায়ী মোট সময়ের সঙ্গে সময় আরক্ষণ, অলস সময় হলো সময় লিখন অনুযায়ী মোট সময়ের সঙ্গে সময় আরক্ষণ অনুযায়ী কোনো শ্রমিকের মোট উৎপাদনের কাজে ব্যয়িত সময়ের পার্থক্য। ঠিক আছে তো, এই ঘন্টা প্রতি মজুরি 50 টাকা মানে রেট পার আওয়ার। মানক সময় মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মানে টাইম বা টাইম হলো 60 ঘন্টা। সময় সাশ্রয় মানে টাইম সেভ 12 ঘন্টা হলে রোয়ান প্রিমিয়াম প্রতি বোনাসের পরিমাণ কত হবে। দেখো ফর্মুলা টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর, এটা নর্মাল অঙ্ক করে দেওয়া হয়েছে। টিটি ছিল 48, স্যার টিটি 48 কোশ্চেন তো বলেনি, কী করে বের করলেন দেখো না, টাইম অ্যালাউড 60 আর টাইম সেভ 12, তাহলে 60 থেকে 12 বাদ দিলে 48 হয়ে যাচ্ছে টিটি। টিএ তো 60, টিএস 12 আর আর 50, অ্যান্সার হবে 480। কোনো কাজের মানক সময় 48 ঘন্টা, কোনো শ্রমিকের দক্ষতা স্তর 120% হলে ওই কাজের প্রকৃত সময় কত হবে। আমরা জানি সময়ের দিক থেকে মানে টাইমের দিক থেকে এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা হচ্ছে তোমার টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ইন্টু 100। তো এফিসিয়েন্সি তো বলছে 120%, জাস্ট নর্মাল একটা অঙ্ক করা হয়েছে। টাইম অ্যালাউড 48 ঘন্টা দিয়ে দিয়েছে, তাহলে টাইম টেকেন কত বেরিয়েছে 40 ঘন্টা, এটা একদম ইজি। এবার যে আয়কর আইন 1961 অনুযায়ী 24A ধারায় মানক ছাড় কত। আয়কর আইন 1961 অনুযায়ী 24A ধারা অনুযায়ী ভাড়া দেওয়া যে কোনো গৃহসম্পত্তি মেরামতির জন্য নিট বার্ষিক মূল্যের 30% মানক ছাড় পাওয়া যায়। এই ছাড় ফিক্সড, ঠিক আছে। আর যা যা খরচ দেবে ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে, আরও যে অনেক খরচ দেয় ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এগুলো অপ্রাসঙ্গিক। নেক্সট বলে নিট বার্ষিক মূল্য কি। ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে মোট বার্ষিক মূল্য থেকে বাড়িটির মালিক প্রদত্ত পৌরকর বাদ দেওয়ার পর যে মূল্য পাওয়া যায় তাকে বলে বাড়িটির নিট বার্ষিক মূল্য। নেক্সট বলেছে দীর্ঘমেয়াদী মূলধনী লাভ কাকে বলে। দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে লাভ বা মুনাফা অর্জিত হয় তাকে বলে দীর্ঘমেয়াদী মূলধনী লাভ। নেক্সট বলেছে 5/4/16 তারিখে শ্রীমতী ভানুমতী গায়েন নিজ ব্যবহারের জন্য কিছু গয়না 50,000 টাকায় কিনলে। 20/5/2020 তারিখে শ্রীমতী গায়েন 1,80,000 টাকায় উক্ত গহনা বিক্রি করে দিলেন। আয়কর আইন 1961 মূলধনী লাভের প্রকৃতি কি। শ্রীমতী ভানুমতী গায়েন গহনাগুলি ক্রয় করেছিলেন এত তারিখে, উক্ত গহনাগুলি বিক্রয় করে দিয়েছেন এত তারিখে। ঠিক আছে তো, শ্রীমতী গায়েন গহনাগুলি 3 বছরের অধিক সময় নিজ অধিকারে রেখেছিলেন, তাই এই গহনা বিক্রয়ের ফলে যে লাভটা হয়েছে সেটা দীর্ঘমেয়াদী লাভ বলে গণ্য করবে। কারণ দেখো অর্নামেন্টস মানে আমরা অলংকার শিখেছি কি গোল্ড, এইগুলো হচ্ছে 3 বছর ক্রস করে গেলে লং টার্ম, তা 3 বছর ক্রস করে যেতে লং টার্ম। লাস্ট কোশ্চেন, মিস্টার দাস 2019-20 পূর্ববর্তী বছরে নিম্নলিখিত কৃষি জমি বিক্রয় করেছেন। কৃষি জমিটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আঞ্চলিক সীমারেখা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে তো, আর বলছে কৃষি জমিটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আঞ্চলিক সীমারেখা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। আয়কর আইন অনুযায়ী উপরিক্ত কোন কৃষি জমি বিক্রয় করার আয় মূলধনী লাভ খাতে করযোগ্য হবে। যে কৃষি জমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আঞ্চলিক সীমারেখা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত, সেই কৃষি জমি বিক্রয় করার আয় মূলধনী লাভ খাতে করযোগ্য হবে। এই ছিল কস্ট ট্যাক্স সাবজেক্টের যে ইম্পর্টেন্ট এসএকিউগুলো বললাম, এইগুলো তোমরা দেখো ভালো করে। ঠিক আছে তো, আর যদি আমি যে এসএকিউর যে ইম্পর্টেন্ট কোশ্চেন বলি তার মধ্যে কোনো কোশ্চেন মিস থাকে তাহলে বলো। ঠিক আছে তো, তো আমি অ্যান্সারগুলো বলে দেবো সেটা টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, রাখছি। পারলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।